आदब सर। अस्सलाम वालेकुम सर। सर সবাই ভালো আছে? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনি ভালো আছেন নি স্যার? হ্যাঁ আছে আমরা গত ক্লাসে সম্ভবত মোবাইল জেনারেশন নিয়ে কথা বলছিলাম নাকি না? গত ক্লাসে জি স্যার। আজকে আমরা দেখবো নেটওয়ার্কিং। নেটওয়ার্ক একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার যখন আমরা কানেক্ট করি তখন এটা একটা নেটওয়ার্ক। একাধিক কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত করে আমরা যদি ডেটা আদান প্রদান করি বা রিসোর্স শেয়ার করি সেটাকে বলি আমরা নেটওয়ার্ক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে নেটওয়ার্ক দেখবো। নেটওয়ার্কের ক্লাসিফিকেশন দেখবো। বিভিন্ন বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে নেটওয়ার্কে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। তাহলে আমরা একটা ভাগ আমরা জানি যে ওই যে পার্সোনাল নেটওয়ার্ক, ল্যান, ওয়ান, এরকম একটা ভাগ জানি। আরো কয়েকটা ভাগ আছে যেটা আমাদের যে টেক্সট বইটা দেওয়া আছে, টেক্সট বইটাতে কিন্তু এই ভাগগুলোর কথা বলা আছে। আমরা আস্তে আস্তে আমরা একটু যাই। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমি নেটওয়ার্কিং নেটওয়ার্কিং কি, কম্পিউটার নেটওয়ার্কের সুবিধা এবং প্রকার। প্রথমে আসে নেটওয়ার্ক কি। দ্বিতীয় একটু বড় আছেন দ্বিতীয় আসো। জি স্যার। কম্পিউটার নেটওয়ার্কিং বলতে বোঝায় দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ ব্যবস্থা, যার ফলে কম্পিউটার সমূহের মধ্যে নির্বিঘ্নে ডেটা আদান প্রদান করতে পারে এবং রিসোর্স সমূহ শেয়ার করতে পারে। তার মানে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে একটা না, দুই বা তার বেশি হতে পারে, 3টা 4টা 5টা 5000 10,000 হতে পারে। দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ ব্যবস্থা, এটাকে বলি আমরা নেটওয়ার্ক। এটা করে কি হয়, আমরা নির্বিঘ্নে কোনো রকম বাধা ছাড়া ডাটাকে আমরা দিতে পারি, গ্রহণ করতে পারি, আদান প্রদান করতে পারি, আর রিসোর্স শেয়ার করতে পারি। রিসোর্স মানে আমরা বিভিন্ন ধরনের রিসোর্স, মানে একটা হার্ডওয়্যার একটা রিসোর্স হতে পারে, সফটওয়্যার একটা রিসোর্স হতে পারে, তোমার ডেটা একটা রিসোর্স হতে পারে। এই রিসোর্স গুলোকে আমরা একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার শেয়ার করতে পারি, এটাকে বলি আমরা নেটওয়ার্ক। একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপনের জন্য তার বা তারবিহীন সংযোগ আমরা তার দিয়ে এটা করতে পারি, তার ছাড়াও করতে পারি। নেটওয়ার্কের অন্তর্গত যে ডিভাইস সমূহ ফাইল তৈরি করতে পারে এবং টার্মিনেট করতে পারে, এটার সংজ্ঞাটা আমরা আগে বুঝছিলাম। প্রথমত নেটওয়ার্কের অন্তর্গত যে ডিভাইস গুলা ফাইল ক্রিয়েট করতে পারে এবং ফাইলকে সমাপ্ত করতে পারে। টার্মিনেট মানে শেষ করা। কোন একটা ডিভাইস যদি কোনো একটা ফাইল ক্রিয়েট করতে পারে এবং ফাইলটাকে ডেস্ট্রয় করতে পারে, তখন এটাকে বলা হয় নোড। যদি বলে নোড কি, নোডের সংজ্ঞাটা হলো এটা। আমরা অনেক সময় নোড শব্দটা ব্যবহার করবো, কম্পিউটার ব্যবহার করবো বা ওইরকম ব্যবহার করি। নোড অথবা ডিভাইস ব্যবহার করবো। ডিভাইস শব্দ, ডিভাইস, নোড, কম্পিউটার বা কাছাকাছি শব্দ। কিন্তু নোড বলতে বোঝাবে এমন একটা ডিভাইস যেটা কি করতে পারে, ফাইল তৈরি করতে পারে এবং ফাইল সমাপ্ত করতে পারে, মানে ফাইলকে মুছে ফেলতে পারে। টার্মিনেট মানে হলো সমাপ্ত করা, শেষ করা বা মুছে ফেলা, তাহলে তাকে বলবো আমরা নোড। আর কম্পিউটার নেটওয়ার্কের সবচেয়ে বড় উদাহরণ হলো ইন্টারনেট। ইন্টারনেট যেটা, এটা হলো সবচেয়ে বড় নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্ক কি আমরা বুঝতে পারছি, দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ ব্যবস্থাকে বলবো আমরা নেটওয়ার্ক। কেন আমরা নেটওয়ার্ক করব, নেটওয়ার্ক করার কারণ কি?
ডেটা আদান প্রদান জি স্যার, এটা আদান প্রদানের জন্য ডেটা আদান বা প্রদান রিসোর্স শেয়ার করার জন্য স্যার। এটাকে আমরা একটু বড় করতে পারি, ডেটা আদান প্রদান এবং রিসোর্স শেয়ার। এটাকে আমরা রিসোর্স বলতে আমরা ডেটাও বোঝাতে পারি, আমরা বিভিন্ন ধরনের ডিভাইসও বলতে পারি যেগুলো এক্সপেন্সিভ, মানে কোনো একটা মানে রিসোর্স মানে অনেক ব্যয় হোক, সেটা একজন ব্যবহার না করে এটা যদি অনেকজন ব্যক্তি ব্যবহার করে তাহলে সেটার সঠিক ব্যবহার হবে। অথবা অনেক সফটওয়্যার আছে যেটা অনেক অনেক সফটওয়্যার আছে যেটা অনেক ব্যয়বহুল, সেই সফটওয়্যার গুলা ইন্ডিভিজুয়ালি একজন ব্যবহার না করে একটা সফটওয়্যারই অনেকে একসাথে ব্যবহার করে। তোমরা একটু খেয়াল করে দেখবা, আমরা যখন ব্যাংকে যাই, ব্যাংকে অনেকগুলো বুথ থাকে, অনেক বুথগুলো থেকে টাকা লেনদেন করা যায়। তো এরা সবাই কিন্তু একটা সফটওয়্যারই ব্যবহার করে, প্রত্যেকে আলাদা আলাদা করতে বসছে, কিন্তু সফটওয়্যার কিন্তু একটা, সবাই একটা সফটওয়্যারে কাজ করে। তো এটা হলো আমরা সফটওয়্যার শেয়ার করতে পারি, আমরা সফটওয়্যার শেয়ার করতে পারি, ডেটা শেয়ার করতে পারি, রিসোর্স শেয়ার করতে পারি। এইগুলো হলো আমাদের কাজ। এটাকে যদি আরো একটু আমরা পয়েন্ট আকারে দেখতে চাই তাহলে দেখো পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ। ইনফরমেশন মানে ডেটা, ডেটা রিসোর্স শেয়ার করা, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা, সফটওয়্যার রিসোর্স শেয়ার করা। পয়েন্টগুলো একটু দেখো, এটা বন্ধ করো না, এটা বন্ধ করো না, মানে স্কুলে না বন্ধ না, আরে সাইডে পড়ে এটা বন্ধ করো না। এটা কি ঘরের ভিতরে না বাইরে? আচ্ছা, আমরা যেটা বলছিলাম সেটা হলো নেটওয়ার্কের উদ্দেশ্য। প্রধান যেটা আসলে প্রধান হলো এটাই, তিনটার ভিতরে আসলে সবগুলো ইনফরমেশন শেয়ার করা, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা। হার্ডওয়্যার মানে তোমার হতে পারে একটা প্রজেক্ট, এই তোমার একটা বড় প্রিন্টার হইতে পারে অন্য কোনো প্রজেক্টর হইতে পারে, যে একটা প্রজেক্টর অনেক ব্যবহার করলো, অথবা এরকম যে হার্ডওয়্যার গুলো অনেক এক্সপেন্সিভ, এই হার্ডওয়্যার গুলো একসাথে ব্যবহার করা যায়। তারপরে সফটওয়্যার ব্যবহার করা, সফটওয়্যার বলতে আমরা যেটা বললাম বিভিন্ন সফটওয়্যার আছে, একাধিক ব্যক্তি একই সাথে ব্যবহার করতে পারে। এই তিনটে হলো মূল। এটা হলো ডেটা বা ইনফরমেশন রিসোর্স শেয়ার, হার্ডওয়্যার শেয়ার আর সফটওয়্যার শেয়ার। এগুলো করার কারণে কি করে খরচ কমে। ধরো একটা অফিসে একটা প্রিন্টার, একটা রুমে মনে করো 5 জন কর্মকর্তা আছে, 5 জনের প্রিন্ট করার দরকার পড়ে, কিন্তু কেউ কারো বেশি না, 2টা 4টা 5টা লাগে। তাহলে এই 5টা রুমে 5 জনের জন্য যদি 5টা প্রিন্টার না কিনে একটা প্রিন্টার কিনে এদের মাঝে শেয়ারিং করা হয়, তাহলে স্বাভাবিক খরচ কমে যাবে, বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে। নেটওয়ার্ক করার কারণে তুমি ডাটাটা যদি তুমি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি পাঠাও তাহলে তার রিলায়েবিলিটি বাড়ে, কাজের সুষম বন্টন হয়, অধিক আউটপুট পাওয়া যায়, অনেক দ্রুত গতিতে কাজ পাওয়া যায়। এইগুলা করার ফলে কিন্তু এই কাজগুলো হয়। তাহলে নেটওয়ার্কের উদ্দেশ্য যদি বলা হয় তাহলে আমরা এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখবো। ঠিক আছে, সবাই আসছে নাকি? কম কেন? 6 জন মাত্র। সবাই মনে হচ্ছে টায়ার্ড। নেটওয়ার্কের উদ্দেশ্য হলো আমরা এটা একটু খেয়াল রাখবো। এবার আসি নেটওয়ার্কের প্রকারভেদ ও ডেটাবেস ম্যানেজমেন্ট, এটাও আছে একটা প্রকারভেদ। আমাদের আগে পড়ছিলাম নেটওয়ার্কের 4 না, আসলে নেটওয়ার্ককে 5 ভাগে ভাগ করা। আমরা যদি এটা এখানে বলা আছে হলো 4 ভাগে না, এখানে আমরা দিব নেটওয়ার্কের প্রকারভেদে আমি এটা একটু ঠিক করে নিচ্ছি। তো নেটওয়ার্কটাকে আমরা ভৌগোলিক বিস্তৃতি অনুসারে, এখানে একটু খেয়াল করো, নেটওয়ার্কের উদ্দেশ্য বললাম আর এটা আমরা দেখলাম এটা
ভৌগোলিক মানে তার অবস্থান বা দূরত্ব দূরত্ব এটার উপরে ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কে 5 ভাগে ভাগ করা। কিসের উপরে ভিত্তি করে? ভৌগোলিক বিস্তৃতি ভৌগোলিক অনুসারে। বিস্তৃতি। এটা একটু খেয়াল করো। ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে নেটওয়ার্ককে ভাগ করা হয়েছে 5 ভাগ। 5 ভাগের ভাগগুলো যদি আমরা দেখি, প্রথম হলো পেন, এটা একটু পড়ো, এমই পড়ো। 5টা ভাগ। ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্কে প্রধানত 5 ভাগে ভাগ করা হয়েছে। এক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক PAN, 2 LAN লোকাল এরিয়া নেটওয়ার্ক, 3 CAN ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, 4 MAN মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, WAN ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে এই 5টা হলো পেন, ল্যান, ক্যান, ম্যান 1। পেন, ল্যান, ক্যান, ম্যান 1। তো আমরা আগে যে পুরাতন বইটাতে ক্যানটা ছিল না, ক্যানটা এড করা হয়েছে। কেন? আসলে একটা ক্রাইটেরিয়া, একটা প্রকারের অংশ করে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। আমরা পেন, ল্যান, ক্যান, ম্যান আর 1 এর 5টা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি? একজন ব্যক্তি তার নিজের প্রয়োজনে যদি একটা নেটওয়ার্ক তৈরি করে, নিজের প্রয়োজনে মানে পার্সোনাল অল্প দূরত্বে ডাটা আদান প্রদান করে যে নেটওয়ার্কটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় পেন। ধরো আমি আমার ল্যাপটপ দিয়া আমার মোবাইলটা কানেক্ট করলাম, এটা ক্যামেরা যদি থাকে ক্যামেরাটা কানেক্ট করলাম, অথবা ওয়েব ক্যামটা কানেক্ট করলাম, এর সাথে সাউন্ড স্পিকার কানেক্ট করলাম। নিজের প্রয়োজনে অল্প দূরত্বে যদি আমরা একটা নেটওয়ার্ক তৈরি করি তখন এটাকে বলা হয় পেন। এটা সাধারণত ব্লুটুথ অথবা কেবলও ব্যবহার করা হয়, ব্লুটুথ দিয়ে এটা ব্যবহার করা হয়। এটা একটু পরিচিত, মাহিন পড়ে তো এটা। মাহিন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্যান সাধারণত 10 মিটার বা তার কম এরিয়ার মধ্যে কম্পিউটার বা অন্যান্য তথ্য প্রযুক্তি ডিভাইস সমূহের মধ্যে যে নেটওয়ার্ক গড়ে তোলা হয় তাকে প্যান বলে। এই ডিভাইস সমূহের মধ্যে রয়েছে টেলিফোন, মোবাইল ফোন, প্রিন্টার, ফ্যাক্স মেশিন, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, নোটবুক, সাউন্ড সিস্টেম ইত্যাদি। রাইট, তাহলে এখানে গুরুত্বপূর্ণ যেটা অল্প দূরত্বে, তার মানে 10 মিটার বা তার কম। 10 মিটার কিন্তু বেশি না, 10 মিটার মানে হলো প্রায় 10 গজের মধ্যে চিন্তা করো। তো তার চেয়ে কম থাকতে পারে। তোমার আশেপাশে তুমি একটা টেবিলে কাজ করতেছো, টেবিলের আশেপাশে অনেকগুলো ডিভাইস, এরকম তোমার টেলিফোন, মোবাইল ফোন, প্রিন্টার, ফ্যাক্স মেশিন এগুলো যদি কানেক্ট করলো এটা হয়ে যাবে পেন। ঠিক আছে, এটা একটা ইয়ে গেল। এটা দিয়ে আমরা ওই যে বিভিন্ন ধরনের ইউএসবি পোর্ট আছে, এই পোর্ট গুলো ব্যবহার করে আমরা এই পেনটা তৈরি করতে পারি। আমরা এই ডিভাইসটা কি দেখতে পাচ্ছি? আমার হাতে যে ডিভাইসটা আছে দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। কি বলো তো? এটা কি দেখা যাচ্ছে? এটা কি? এটা হলো একটা আমরা মাল্টিপ্লাগ বলি না, কারেন্ট ট্রান্সফার করার জন্য। এটা হলো ইউএসবি। এটা এখানে পোর্ট যেগুলো আছে, পোর্ট গুলো হলো ইউএসবি। দেখো বিভিন্ন ছিদ্র আছে। আমার ল্যাপটপে মনে করো 2টা ছিদ্র আছে, এরকম পোর্ট আছে। তো 2টা ছিদ্র দিয়ে আমি 2টা ডিভাইস, একটা মাউস আর একটা কিছু ঢোকাইলে 2টা আমার কভার হয়। তবে আমি এক্সট্রা কিছু করতে পারি না। কিন্তু আমার দরকার হলো ওয়েব ক্যাম দরকার, বা আমার সাউন্ড দরকার, বা আমার অন্য কিছু দরকার, তখন আমি ওই যে এটা একটা মাল্টিপ্লাগ এর মতো, এটাকে বলা হয় ইউএসবি মাল্টিপোর্ট। এখানে 4টা পোর্ট আছে, আমি 4টা ডিভাইস এর সাথে কানেক্ট করতে পারবো। এখানে 4টা পোর্ট আছে, একটা লাগানো আছে, আরো এরকম 3টা কানেক্ট করতে পারি। তো এইগুলোর মাধ্যমে আমি এই মুহূর্তে আমি কিন্তু একটা পেনে আছি, আমি মাউস কানেক্টেড আছে, আমার ওয়েব ক্যাম আছে, 2টা জিনিস আমরা কানেক্টেড আছে ল্যাপটপের সাথে। তাহলে এটা একটা হলো পেন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সাধারণত আমরা এইগুলা দিয়ে অথবা ফায়ারওয়াল আছে এক ধরনের কানেক্টর, সেগুলা দিয়ে আমরা ওই পেনটা গঠন করতে পারি। পেনটা গঠন করতে সাধারণত এটা বেশি ব্যবহার করা হয়। এগুলা পোর্ট আরো বেশি পাওয়া যায়, এটা দিয়ে করা হয়। তাহলে পেন গেল। পেন মানে অল্প দূরত্বে, 10 মিটার বা তার কম দূরত্বের মধ্যে যদি আমরা ডাটা আদান প্রদান করতে চাই, তাহলে পেন দিয়ে আমরা এটাকে করতে পারি। এরপরে আসি আমরা ল্যান। শাশ্বতী পড়ো তো এটা, ল্যান পেন। সাধারণত 10 না, লোকাল এরিয়া নেটওয়ার্ক। সাধারণত 1 কিলোমিটার বা তার কম এরিয়ার মধ্যে বেশ কিছু কম্পিউটার টার্মিনাল বা অন্য কোনো পেরিফেরালস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে ল্যান বলে। অধিকাংশ ল্যান ওয়ার্কস্টেশন এবং কম্পিউটার সমূহের সংযোগ প্রদান করে।
ল্যান সংযুক্ত প্রতিটি কম্পিউটারের নিজস্ব সিপিইউ রয়েছে যা প্রোগ্রাম নির্বাহ করতে পারে। এখানে কয়েকটা বিষয় একটু খেয়াল করো। একটা হলো তার দূরত্ব, যেহেতু আমরা ভৌগোলিক বিষয়টা চিন্তা নিয়ে আসছি। আগেটা ছিল 10 মিটার, এটা বলা আছে 1 কিলোমিটার বা তার কম। তার মানে রেঞ্জটা আগেটা চেয়ে একটু বেশি, কিন্তু এটা একটা 1 কিলোমিটার। এখানে বলা আছে বেশ কিছু কম্পিউটার টার্মিনাল, ওই যে আমরা নোট বললাম না, এগুলোকে কম্পিউটার টার্মিনাল বলতে পারি। বাট আমরা যে ডিভাইস শব্দটা ব্যবহার করি এর পরিবর্তে আমরা পেরিফেরালস বলা হয়। পেরিফেরালস, ডিভাইস এগুলো প্রায় একই শব্দ, মানে প্রায় কাছাকাছি শব্দ। কম্পিউটার টার্মিনাল অথবা অন্য কোনো পেরিফেরালস, মানে যেটা তোমার ওই লোকে কোনো একটা ফাইল ক্রিয়েট করতে পারে অথবা ডিস্ট্রয় করতে পারে, এগুলোকে বলি আমরা পেরিফেরালস। যেমন ডিভাইস বা ডিভাইসও বলতে পারি। তো এইগুলাকে সংযুক্ত করে যে নেটওয়ার্কটা তৈরি করে সেটাকে বলি ল্যান। ল্যান অধিকাংশ ল্যান ওয়ার্ক স্টেশন, মানে তার একটা সেন্ট্রাল একটা মানে ইয়া থাকে, এটাকে আমরা ওয়ার্ক স্টেশন বলি, কোনো কোনো ক্ষেত্রে আবার সার্ভারও বলা। এবং কম্পিউটার সময়ের মধ্যে এরা কানেক্ট করে, সংযোগ প্রদান করে। ল্যানে সংযুক্ত যত কম্পিউটার থাকবে সবগুলো কিন্তু প্রত্যেকটা ইয়া থাকবে, কি যেন বলা হয়, প্রত্যেকটার একটা ইয়া থাকবে, মানে প্রসেসর থাকবে, সিপিইউ থাকবে। দেখো একটু আগে যে আমরা যে প্রকারটা করলাম সেটা হলো পেন। পেনে যে পেরিফেরাল গুলো ব্যবহার করা হয় এখানে সবটা কিন্তু সিপিইউ নাও থাকতে পারে। ধরেন আমি ওয়েবক্যাম ব্যবহার করছি, ওয়েবক্যামে কিন্তু প্রসেসর নাই। অথবা স্পিকার ব্যবহার করছি আমি পেনে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটাতে কিন্তু তোমার সিপিইউ নাই। কিন্তু প্রত্যেকটাতে সিপিইউ থাকবে। ল্যানের সাথে যুক্ত যেগুলো থাকবে সেগুলো প্রত্যেকটাতে একটা করে সিপিইউ থাকবে। তার মানে আমি ওয়েবক্যামটা তোমার ওই যে ল্যানের কোনো একটা মানে আমি নোট বলতে পারবো না, বুঝছো? বা অথবা কি যেন যে ইয়াটা স্পিকার যেটা, সেটা কিন্তু ল্যানের কোনো কম্পিউটার হতে পারে। ঠিক আছে, এটা পার্সোনাল নেটওয়ার্কে এটা একটা নোট ইয়া হতে পারে। কিন্তু ল্যানের ক্ষেত্রে প্রত্যেকটার একটা প্রসেসর থাকবে, একটা সিপিইউ থাকবে। এটা একটু ভালোভাবে খেয়াল করা। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো 1 মিটার বা তার কম দূরত্বের মধ্যে আমরা বিভিন্ন ডিভাইস বা পেরিফেরাল গুলো যুক্ত করে নেটওয়ার্ক তৈরি করব। এখানে একটা সার্ভার থাকবে এবং অন্য কম্পিউটার গুলো থাকবে, আর প্রত্যেকটা যে কম্পিউটার থাকবে প্রত্যেকটার একটা সিপিইউ থাকবে। এর আরো কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু দেখি, আমি সবগুলো বৈশিষ্ট্য পড়ব, ক্রমে পড়ব। প্রমিত আসো, জি স্যার। পড়ো তো এখানে কি আছে লোকাল এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য। লোকাল এরিয়া নেটওয়ার্ক এর বৈশিষ্ট্য। লোকাল এরিয়া নেটওয়ার্কে সাধারণত স্টার, বাস, রিং ও রিং হয়ে থাকে। ট্রান্সমিশন মিডিয়া হিসেবে সাধারণত কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করা হয় এবং তারবিহীন মাধ্যম হিসেবে রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ দুইটা শব্দ একটু খেয়াল করি আমরা। তার হিসেবে যে কোনো তারই ব্যবহার করব। কোএক্সিয়াল কেবল আমরা 3টা তার আমরা করে আসছি। কোএক্সিয়াল কেবল করছি, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার, তিনটাই ব্যবহার করা যায় লোকাল এরিয়া নেটওয়ার্কে। আর এখানে নেটওয়ার্ক গুলো স্টার, বাস, ট্রি, রিং এগুলাকে যুক্ত করা যায় লোকাল এরিয়া নেটওয়ার্কে। স্টারে যুক্ত করতে পারে, বাস হইতে পারে, ট্রি হইতে পারে, এগুলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। কিন্তু তারবিহীন যদি আমি যুক্ত করতে চাই তাহলে আমাদের রেডিও ওয়েভ ব্যবহার করতে হবে। এখানে কিন্তু মাইক্রোওয়েভ ব্যবহার করা হয় না সাধারণত। আমরা রেডিও, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড এগুলো করছি না, তারবিহীন মাধ্যম যেগুলো। জি স্যার, করছি। এখানে তোমার পরীক্ষা দিয়ে দিতে পারে যে ল্যানে তারবিহীন মাধ্যম হিসেবে নিচে কোনটি ব্যবহার করা হয়। একটা দিল রেডিও, একটা দিল মাইক্রোওয়েভ, একটা দিল ইনফ্রারেড, অথবা দিল টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, অথবা স্যাটেলাইট মাইক্রোওয়েভ, এরকম 2-3টা দিয়ে দিল, 4টা। তোমাকে খেয়াল করতে হবে যে ল্যানে রেডিও ওয়েভটা ব্যবহার করা হয়। আমরা যখন এমসিকিউ প্রশ্ন করব এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমরা এই অধ্যায়ে যখন পরীক্ষা দেব তখন ভিতর থেকে কিন্তু আমি প্রশ্ন করব, তখন যদি ভালো করে না এটা মাথায় রাখো তাহলে আনসার করতে পারবে। তাহলে আমরা এটাকে এখানে যে কোনো টপোলজি হইতে পারে, ল্যানের ক্ষেত্রে স্টার হইতে পারে, বাস হইতে পারে, ট্রি হইতে পারে, রিং হইতে পারে, তারও যে কোনোটা হইতে পারে, কোয়েক্সিয়াল কেবল দিয়ে হইতে পারে, টুইস্টেড হইতে পারে, অপটিক্যাল। কিন্তু তারবিহীনের ক্ষেত্রে রেডিও ব্যবহার করা হয়। ঠিক আছে, আরো কিছু বৈশিষ্ট্য আছে, এটা পড়ালেখা নিশা পড়ো। এই বৈশিষ্ট্যগুলো একটু পড়ো নিশা। ল্যানের বৈশিষ্ট্য পড়ো। নিশা শুনতে পাচ্ছ?
লাইনে মনে হয় ডিস্টার্ব আছে। আচ্ছা তামান্না পড়ো। জি স্যার। ওকে ঠিক আছে পড়ো, ঠিক আছে নিশা পড়ো। লেন দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করতে পারে। ডেটা ট্রান্সমিশন স্পিড 10 স্যার কি বলবো? 10 Mbps। হ্যালো, ডেটা ট্রান্সমিশন স্পিড 10 Mbps থেকে 10 Gbps। এর বিস্তৃতি 100 মিটার থেকে কয়েকশো মিটার পর্যন্ত হতে পারে, তবে অবশ্যই 1 মাইলের মধ্যেই সীমাবদ্ধ। লেনে অবস্থিত কম্পিউটারসমূহ তার বা তারবিহীন সংযোগ প্রদান করা হয়। প্রযুক্তিগতভাবে ইহা IEEE 802.3 নামে পরিচিত। তাহলে এটা কিসের বৈশিষ্ট্য বললাম আমরা এগুলা? লেনে লেন লেনের বৈশিষ্ট্য আমরা এটা যে পেনের চেয়ে অতি দ্রুত গতিতে ডাটা আদান করতে, এর স্পিডও বেশি 10 Mbps থেকে 10 GB পর্যন্ত হতে পারে। আর এর বিস্তৃতি 1 মাইলের ভিতরে থাকে। 100 মিটার থেকে 200 300 400 যাই হোক না কেন বিস্তৃতি 1 মাইলের ভিতরে থাকে। এই শব্দটা একটু খেয়াল রাখবা, 1 মাইলের ভিতরে থাকে। 1 মাইল বা 1 কিলোমিটার মোটামুটি এরকম কাছাকাছি। আচ্ছা এখন তোমার মনে করো তোমার এরকম একটা বলা হলো, এমসিকিউ দেওয়া হলো যে কোনো কেউ একটা নেটওয়ার্ক তৈরি করলো, নিশা একটা নেটওয়ার্ক তৈরি করলো তার একটা প্রতিষ্ঠানের জন্য, কিন্তু এটা ধরো 320 মিটারের মধ্যে পুরা লেনটার দৈর্ঘ্য, ঠিক আছে? পুরা লেনটার মানে এটার দৈর্ঘ্য হলো লেন বলা হলো না, এটার দৈর্ঘ্য যে একটা নেটওয়ার্ক তৈরি করলো এটার দৈর্ঘ্যটা হলো 320 মিটার। তাহলে এটা কোন ধরনের নেটওয়ার্ক? পেন, ল্যান, ম্যান, ওয়ান এরকম যদি বলা থাকে তাহলে এটা কি হবে? লেন ল্যান হবে। তখন তোমাকে এটা খেয়াল করতে হবে, এটা 100 মিটার থেকে কয়েকশো মিটার পর্যন্ত হতে পারে। তাহলে 320 এটা 1 মাইলের কমে আছে, এটা 1 কিলোমিটারের কম আছে, এই জন্য এটা ল্যান হবে। এটা তো আমরা আগে বুঝি তার এবং তার ছাড়া যুক্ত করতে পারি। আচ্ছা এবার আসলে ক্যান। ক্যান পড়ার প্রত্যয় ক্যান কি পড়ো? প্রত্যয় আছে না চলে গেছে? স্যার আছে। প্রত্যয় শুনতে পাচ্ছ? প্রত্যয় মোবাইল রেখে গেছে কেমন আছে? তৌকির কো তৌকির কো ও নাই। তুকির মেসেজ দেখলাম স্যার, শুরুতে আসলো পরে গেছে গা। ঋতু জি স্যার। তোমার কি ইউনিভার্সিটি যে ইচ্ছা পরবর্তীতে নাকি যেতে যাবে মেডিকেলে? কোনটা টার্গেট? স্যার মেডিকেল। ঠিক আছে তাহলে তোমাকে দিয়ে এটা পড়ে সৃষ্টি বলো তো। সৃষ্টি অনেক লেনের সমন্বয়ে ক্যান গঠিত হয়। একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন, স্টুডেন্ট সেন্টার, আবাসিক হলসমূহ, জিমনেসিয়াম এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনে স্থাপিত লেনগুলোকে সংযুক্ত করতে ক্যান ব্যবহার করা হয়। এর বিস্তৃতি 1 কিলোমিটার থেকে 5 কিলোমিটার পর্যন্ত হতে পারে। হতে পারে। Good. আচ্ছা তোমরা কেউ কি ইউনিভার্সিটি ভিজিট করছো? কোন ইউনিভার্সিটি গেছো এখানে কেউ? ঢাকা ইউনিভার্সিটি গিয়েছিলাম স্যার। ঢাকা গেছো, আর কোনটাতে তোমরা কেউ যাও নাই? স্যার আর যাওয়া হয়নি। কেউ যায় নাই? আমার পাশে যে ইউনিভার্সিটি গেছিলাম স্যার পিকনিকে। শাহজালাল ইউনিভার্সিটি গেছো? জি স্যার, গত বছর পিকনিকে গেছিলাম। বাকিরা কেউ যাও নাই? স্যার আমি বাইরের থেকে দেখছি শাহজালাল ইউনিভার্সিটি, বাইরে থেকে? ভিতরে গেছি না। শোনো এগুলা যাবা না গেলে ভিতরের থেকে যে ফিল আসবে না। ইউনিভার্সিটি পড়বা না মেডিকেলে পড়বা, যে কোনো একটাতে ভিতরে যাবা। ভিতরে গেলে তোমার তার যে পরিসর বিস্তৃতি এগুলা দেখে তোমার ভিতরে একটা মানে মোটিভেশন আসে। সেই মোটিভেশন তোমাকে পরবর্তীতে দেওয়া হতে পারে। এখানে যাওয়ার জন্য বা এখানে পাওয়ার জন্য তোমার ভিতর থেকে একটা তাড়না কাজ করে, সেটা তোমার ওই যে এটাকে মোটিভেট করার কারণে তোমার পাওয়াটাকে চাওয়াটাকে পাওয়ায় পরিণত হবে। যখনই সুযোগ থাকবে বা যদি যাওয়ার সুযোগ থাকে একটু সময় বের করে যদি বাবা মার সাথে যাও বা যে কোনো সময় যদি যাওয়া হয় এই জায়গাগুলোতে যাওয়া,
আমি যখন শাহজালাল পড়ি তখন ছিল এটা 95 বেস ছিল, আমি যখন ঢুকি 95-96, আর এখন হলো 2020। মানে এর ভিতরে এত পরিবর্তন হয়েছে। মাঝখানে আমি এখনো যাই, মাঝে মাঝে সুযোগ থাকলে আমি সময় পেলে একটু যাই, ভালো লাগে। অনেক পরিবর্তন হয়েছে এখানে, যে বিভিন্ন অবকাঠামো যে বিল্ডিং গুলো হয়েছে, ভিতরে যে সুযোগ সুবিধা, শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা আছে, টিচারদের জন্য ব্যবস্থা, তারপরে লাইব্রেরি, কম্পিউটারের জন্য ব্যবস্থা, মানে তুমি ভিতরে ঢুকলে বুঝতে পারবে আসলে কি পরিসর। আর আমরা স্কুল কলেজে কতটুকু সুযোগ সুবিধা পেয়ে আসছে, আর ইউনিভার্সিটির সুযোগ সুবিধা কত। ইউনিভার্সিটিতে একজন শিক্ষার্থীর পিছনে সরকার অনেক টাকা মানে মানে ইয়া করে, ব্যয় করে, বছরে মানে কয়েক লাখ টাকা ব্যয় করে। মেডিকেল আর একটু বেশি করে, ইউনিভার্সিটিতে ব্যয় করে, ইউনিভার্সিটি অনেক বেশি, মেডিকেলে বেশি ব্যয় করে, তোমার বুয়েটেও বেশি ব্যয় করে। এটা তুলনায় একটা পরিসংখ্যান দিয়েছিল, আমার ঠিক মনে নাই। তুমি গেলে বুঝতে পারবা যে আসলে আমরা নিজে কয় টাকা ব্যয় করবো, আমার ফ্যামিলি আমার জন্য কত, তোমার জন্য কয় টাকা ব্যয় করতেছে, কিন্তু সরকার কিন্তু তার চেয়ে বেশি ব্যয় করতেছে। এতে একটা জিনিস তোমার ভিতরে ফিল আসবে যে যে আমার বাবা মা তো আমাকে মানুষ করার জন্য বা আমার গাইডেন্স করার জন্য আমাদের স্যাররা আমাদের পিছনে কাজ করতেছে, কিন্তু গভর্নমেন্ট কিন্তু পিছিয়ে নেই, গভর্নমেন্ট কিন্তু তোমার পিছনে অনেক ইনভেস্ট করতেছে। সুতরাং তুমি যখন প্রতিষ্ঠিত হবা তখন অবশ্যই সরকারকে, মানে সরকার মানে কি, সরকার তো জনগণ, জনগণের পিছনে অবশ্যই তোমাকে তোমার কৃতজ্ঞতা থাকা উচিত, এবং তাদের পিছনে তোমার মানে তাদের জন্য কাজ করা উচিত, মানুষের জন্য। এগুলা না দেখলে এগুলা তোমার ফিলটা এতটা আসবে। এই জন্য ওই যে ক্যাম্পাস আসলো, তো এই জন্য আমি ক্যাম্পাসের কথা ওই জন্য চলে আসছে। এখানে দেখো ক্যাম্পাসের কথা কয়েকটা বলা আছে, যে অনেকগুলো লেন নিয়ে গঠিত। ধরো এখানে 20টা ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিজস্ব লেন আছে, যতগুলো সাবজেক্ট থাকবে বাট ফ্যাকাল্টি থাকবে। মানে ধরো সায়েন্সের সাবজেক্ট গুলো নিয়ে, কম্পিউটার যে রিলেটেড যেগুলো, এগুলো নিয়ে ধরো একটা, অথবা সায়েন্স সাবজেক্ট গুলো একটা ফ্যাকাল্টি, অথবা কমার্সের সাবজেক্ট গুলো একটা ফ্যাকাল্টি, অথবা টেকনোলজি বেস যেগুলো, এগুলো নিয়ে একটা ফ্যাকাল্টি। এবং বিভিন্ন ফ্যাকাল্টি আছে, ফ্যাকাল্টির ডিন থাকে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের লেন থাকে, প্রত্যেকটা ফ্যাকাল্টির লেন থাকে। এই সবগুলো লেন নিয়ে ক্যান গঠিত। ক্যান মানে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থাকে আলাদা, এখানে শুধু প্রশাসনিক সেবা দেওয়া হয়। একাডেমিক ভবন থাকে প্রত্যেকটা, ধরো একটা বিল্ডিং এ 2টা একাডেমিক ভবন আছে, এটাতে 2টা 3টা 5টা ডিপার্টমেন্ট থাকতে পারে। লাইব্রেরি ভবন থাকে, একটা থাকে ডিপার্টমেন্টের, একটা থাকে সেন্ট্রাল। লাইব্রেরি ভবন থাকে, তারপরে হলো স্টুডেন্ট সেন্টার থাকে, এখানে স্টুডেন্টদের ওয়েলফেয়ার গুলো চিন্তা করা হয়। এখানে একজন টিচার বা একটা কমিটি থাকে, এরা স্টুডেন্টদের বিভিন্ন প্রবলেম সলভ করে থাকে। আবাসিক হল থাকে, এগুলো তো তোমরা জানো। জিমনেশিয়াম থাকে, জিমনেশিয়াম প্রচুর মানে জিমনেশিয়াম মানে ইয়া থাকে, অ্যাক্সেসরিজ গুলো থাকে, এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবন থাকে, আর অন্যান্য কাজে। এইগুলার সবগুলা লেনকে একসাথে করে ক্যান গঠিত। তবে এর বিস্তৃতি 1 থেকে 5 কিলোমিটার বাইরে। 1 কিলোমিটার যদি কম হয় তখন এটার নাম হলো লেন, আর 1 থেকে 5 কিলোমিটারের মধ্যে থাকলে এটার নাম হলো ক্যান। ঠিক আছে, তো এটা আরেকটু অংশ আছে, এটা আরেকটু বড়। এটা কে পড়ছিলে যেন, এটা কে পড়ছিলে? এটা সৃষ্টি পড়ো তো, বাকিটা পড়ো। বিশ্ববিদ্যালয়ের মতো বড় অফিস কমপ্লেক্সের একাধিক ভবনে ল্যান্ড ব্যবহারকারীদের কাজের সমন্বয়ের জন্য কিংবা ব্যয়বহুল এক বা একাধিক পেরিফেরালস ডিভাইস অনেকে ব্যবহার করার জন্য ক্যান ব্যবহার করা হয়, যেমন গুগল প্লেক্স এবং মাইক্রোসফট এর নেটওয়ার্ক। মাইক্রোসফটের নিজস্ব একটা নেটওয়ার্ক আছে, এটা হলো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। গুগলের নিজস্ব, অর্থাৎ গুগলের যে ইঞ্জিনিয়ার আছে, গুগলের যে স্টাফ কর্মকর্তা আছে, তারা এটাতে বসে এখানে বসে কাজ করতে পারে। এই নেটওয়ার্কে বসে তারা এখানে ঢুকে, ওই নেটওয়ার্কে ঢুকে তাদের কাজগুলো তারা এখানে করতে পারে, মাইক্রোসফট করতে পারে। মাইক্রোসফটের যে নেটওয়ার্ক আছে, এখানে মাইক্রোসফটের অনেক বড় বড় মানে ধরো যন্ত্রপাতি আছে, মেশিন আছে, যেগুলোকে বলি আমরা পেরিফেরাল। এগুলা ওই যে নেটওয়ার্কের থাকার কারণে সবাই এটাকে ব্যবহার করতে পারে। এক বা একাধিক পেরিফেরাল বা ডিভাইস, এগুলা তোমার এই নেটওয়ার্কে ঢুকে এরা ব্যবহার করতে পারে। বিভিন্ন ইউনিভার্সিটি এরকম ক্যান আছে। এখানে 2টা এক্সাম্পল দেওয়া আছে, একটা হলো গুগল প্লেক্স আর একটা হলো মাইক্রোসফট। এটা প্রসিদ্ধ, এই জন্য এই 2টা নাম দেওয়া হয়েছে। এবার আসি আমরা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখানে আর কে আছে? এই আরিফা জান্নাত, তুমি দেখতে পাচ্ছ আরিফা? আরিফা,
তামান্না সো পড়ো। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যখন একটি মেট্রোপলিটন শহরের বিভিন্ন স্থানে অবস্থিত একের অধিক কম্পিউটার বা কমিউনিকেটিং ডিভাইস নিয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় উক্ত নেটওয়ার্ককে ম্যান বলে। এই ধরনের নেটওয়ার্কে যখন তারবিহীন সংযোগ দেওয়া হয় তখন তাকে WMAN ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলে। তার মানে অনেকগুলা ল্যান নিয়ে কিন্তু ম্যান করে, ল্যান অনেকগুলা ল্যান নিয়ে ম্যান করে। যখন মেট্রোপলিটন শহরে বিভিন্ন স্থানে অবস্থিত একের অধিক কম্পিউটার বা কমিউনিকেশন ডিভাইস নিয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে উক্ত নেটওয়ার্কটা বলা হয় ম্যান। ম্যানটা আমরা বলতে পারি ল্যানের অনেকগুলা ল্যান মিলে ম্যান গঠিত। তো ম্যানটা সাধারণত তার ছাড়া এটা কানেক্টেড হয়, এবং তার ছাড়া যখন কানেক্টেড হয় এটাকে বলি আমরা ডাব্লু ম্যান, মানে ওয়্যারলেস ম্যান। ডাব্লু ওয়্যারলেস ম্যান দিয়ে হলো মেট্রোপলিটন এরিয়া। একটা মেট্রোপলিটন সাধারণত মেট্রোপলিটন সিটি কি অনেক বড় হয় না, কয়েক কিলোমিটার পর্যন্ত 5, 10, 20 কিলোমিটার হইতে পারে। তো ওই বড় শহরগুলো কভার করার জন্য সাধারণত এটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা ব্যবহার করে। মেট্রোপলিটন নেটওয়ার্কে এটা একটু পড়ো, তামান্নাই পড়ো। ইহাতে ট্রান্সমিশন মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় টেলিফোন লাইন, অপটিক্যাল ফাইবার কেবল, রেডিও ওয়েভ বা টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। নেটওয়ার্ক ডিভাইস হিসেবে রাউটার, সুইচ, হাব, ব্রিজ, গেটওয়ে ইত্যাদি এই নেটওয়ার্কে ব্যবহৃত হয়। আচ্ছা, একটু আগে আমরা বলছিলাম রেডিও। রেডিও একটা কোন কোন ইয়াতে নেটওয়ার্কে ব্যবহার করা হয়? রেডিও একটু আগে আমরা বললাম কিসে ব্যবহার করা হয় রেডিও একটা? স্যার লেনে ব্যবহার করা রেডিও, কিন্তু তার ছাড়া যদি আমরা করতে চাই, নেটওয়ার্ক করতে চাই, তখন আমরা লেনে আমরা এটা ব্যবহার করতে পারি। বাট ম্যান যেটা ওটা হলো অনেকটা বড় জায়গা নিয়ে করতে হয়, তো সেই ক্ষেত্রে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভটা ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে রেডিও ব্যবহার করা হয়, রেডিও এবং টেরেস্ট্রিয়াল দুটোই ব্যবহার করা হয়। ওই যে রেডিও বা টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ দুটোই ব্যবহার করা হয়। ম্যানটার পরিসর বেশি। আর নেটওয়ার্ক ডিভাইস হিসেবে বিভিন্ন ধরনের রাউটার ব্যবহার করা হয়, সুইচ ব্যবহার করা, হাব ব্যবহার করা, ব্রিজ, গেটওয়ে, এগুলো হলো নেটওয়ার্কিং ডিভাইস। এগুলো আমরা পড়বো, পরে আমরা এটা পড়বো। এর বৈশিষ্ট্যগুলো রেডিও যদি প্রশ্ন আসে স্যার, রেডিও কিতে ব্যবহার করা হয়? লেনও দেয় আবার মেনও দেয় স্যার, দুটাই তো আছে, তাইলে স্যার কোনটা দিব? দুটোই কারেক্ট আনসার হবে। লেনও ব্যবহার করা হয়, যদি রেডিও ব্যবহার করা হয় নাম্বার 1 দিল লেন, দিল নাম্বার 2 দিল লোকা ম্যান, নাম্বার 3 দিল পেন, নিচের কোনটা সঠিক এটাই ব্যবহার করতে পারে। তখন রেডিও অ্যাপটা দুটোই করা হয়, কিন্তু মাইক্রোওয়েভটা তোমার ম্যান থেকে উপরের দিকে গোলাতে করা হয়। মাইক্রোওয়েভটা কিন্তু আবার ওই যে লাইনে ব্যবহার করা হয়, ঠিক আছে, কারণ এটা ডিসটেন্সটা 1 থেকে 5। মাইক্রোওয়েভটা সাধারণত 40-50 কিলোমিটার দূরে নেওয়া যায় বা আরো বেশি করতে পারা যায়। তো এই জন্য মাইক্রোওয়েভটা তোমার ম্যান অথবা তোমার ওই যে এত ব্যবহার করা, এই জন্য বলে আমরা 1 যেটা বলি, পরেরটা তো ব্যবহার করা। তাহলে রেডিও আমরা দুইটাতেই ব্যবহার করা। এর বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, এটা একটু পড়ো, প্রত্যয় পড়ো। প্রত্যয় আছে না নাই? প্রবীর পড়ো। প্রবীর। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এর বৈশিষ্ট্য: ল্যান থেকে বড় এরিয়ার নেটওয়ার্ক, এর বিস্তৃতি 10 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন, মডেম বা কোনো ক্ষেত্রে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, ইনফ্রারেড ব্যবহার হয়। ম্যান একাধিক লেন সমূহের মধ্যে সংযোগ স্থাপন করে। এর স্পিড 34 Mbps থেকে 155 Mbps। প্রযুক্তিগতভাবে এটি IEEE 802.6 নামে পরিচিত। আমরা বিস্তৃতি 10 থেকে কোনো বইয়ে দেখবে আবার 10 থেকে 60 দেওয়া আছে। আমাদের যে মূল টেক্সট বইটা দেওয়া আছে এটাতে 10 থেকে 50 বলা আছে। তো ল্যান থেকে তো বড় নেটওয়ার্ক, অনেকগুলো ল্যান নিয়ে, এটা আমরা আগে বলছিলাম ম্যানটা গঠিত হয়, অনেকগুলো ল্যান নিয়ে ম্যান গঠিত হয়। স্পিডও কম্পারেটিভলি একটু বেশি, 34 Mbps থেকে 155 Mbps পর্যন্ত হবে। এরপরে আসি আমরা 1 WAN, এমই পড়বে। হোয়াইট এরিয়া নেটওয়ার্ক। হোয়াইট এরিয়া নেটওয়ার্ক ওয়ান হলো এমন একটি নেটওয়ার্ক যখন একটি বিস্তৃতি এলাকাকে নেটওয়ার্কের আওতায় আনে টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের সাহায্যে।
এটি একাধিক শহর বা দেশ বা পুরো বিশ্বব্যাপী বিস্তৃত কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থা, অর্থাৎ পৃথিবীব্যাপী বিস্তৃত ইন্টারনেটই হচ্ছে ওএন। পৃথিবীর সবচেয়ে বড় ওএন এর উদাহরণ হলো ইন্টারনেট। ইন্টারনেট হলো, তাহলে ইন্টারনেটটা এটা অনেক সময় পরীক্ষাতে থাকে যে ইন্টারনেট নিচের কোন ধরনের নেটওয়ার্ক, ল্যান, ম্যান, ওয়ান, প্যান, এরকম 4টা অপশন দেওয়া থাকে। তাহলে সবচেয়ে বড় ওয়ান হলো ইন্টারনেট, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটার নামই হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যেমন এখানে পুরো একটা শহর হইতে পারে, পুরো একটা দেশ হতে পারে, পুরো পৃথিবী হতে পারে। তো স্বাভাবিকভাবে আমাকে বলতো যে এই নেটওয়ার্কটা তৈরি করতে কি আমরা রেডিও মাইক্রোওয়েভের মাঝে 2টা মাইক্রোওয়েভ আছে, একটা টেরেস্ট্রিয়াল আর একটা হলো কি স্যাটেলাইট। তো এটা তৈরি করার জন্য কোন ধরনের ইয়া হতে পারে, এটা কি আমরা কেবল দিয়ে করতে পারি? জি স্যার, বুঝি নাই স্যার, আবার বলুন। এই ওয়াইড ওয়ানটা তৈরি করার জন্য আমরা শুধুমাত্র কেবল দিয়ে এটা তৈরি করতে পারি কিনা? কোয়াক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, কেবল দিয়ে এটা তৈরি করতে পারি কিনা? আমরা আগেগুলো বলছিলাম কেবল। হ্যাঁ, কেবল দিয়ে স্যার তৈরি করা যাবে। কেবল দিয়ে অনেক এক্সপেন্সিভ হবে, সারা পৃথিবীর সবগুলো একসাথে করতে হবে। তবে কেবলও কিছু ব্যবহার করা হয় এবং এক্ষেত্রে কেবলটা ব্যবহার করা হয় শুধুমাত্র ইয়াগুলা কেবলও ব্যবহার করা, কেবল ব্যবহার করা মানে যে কেবলটা ব্যবহার করে আমরা ওটা ফাইবার অপটিক্যাল কেবল, ওই যে ইন্টারনেটের জন্য সাগরের নিচ দিয়ে আমরা যে লাইন তৈরি করেছে ফাইবার অপটিক্যাল কেবল। কিন্তু বেশি ব্যবহার করা এটা হলো স্যাটেলাইট মাইক্রোওয়েভ। এটা ব্যবহার করা হয় স্যাটেলাইট না, পুরো বেশি এলাকা কভার করতে হবে, এই জন্য এটা স্যাটেলাইট মাইক্রোওয়েভ ব্যবহার করা। দেখো এখানে কি বলা আছে, এখানে আমরা পেয়ে যাবো। পড়ো এটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওএন এর বৈশিষ্ট্য। ওয়ান একাধিক ল্যান ম্যান নেটওয়ার্কে সংযুক্ত করে। ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন বা মাইক্রোওয়েভ সিগন্যাল ব্যবহার করা হয়। বড় বড় দেশের ক্ষেত্রে যেমন ভারত, আমেরিকা প্রভৃতি দেশে ট্রান্সমিশন মিডিয়া হিসেবে স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করা হয়। ডেটা ট্রান্সমিশন স্পিড সাধারণত 1200 বিপিএস থেকে 24 বিপিএস এমবিপিএস হইতে পারে। তাহলে বড় শহরের ক্ষেত্রে বা বড় দেশের ক্ষেত্রে সেখানে আমরা স্যাটেলাইট ছাড়া মানে তখন স্যাটেলাইটই ব্যবহার করতাম, তখন এটা দিয়ে অনেক টেলিফোন লাইন বাটে আমরা যদি ইয়া করি অনেকটা ইয়া হয়, খরচ বেড়ে যাবে, ব্যয় বেড়ে যাবে। আচ্ছা, এইগুলো আমাদের 5টা আমরা বললাম হলো নেটওয়ার্ক। এটা কিসের উপর ভিত্তি করে আমরা বললাম? ভৌগোলিক বিস্তৃতির উপরে, তাই না? ভৌগোলিক বিস্তৃতি। কিন্তু এই নেটওয়ার্কটা কিন্তু আরেকটা ভাগে ভাগ করা হয় সার্ভিস প্রদান এবং নিয়ন্ত্রণ কাঠামোর উপরে ভিত্তি করে। দেখো নেটওয়ার্কে বিদ্যমান ডিভাইসগুলো কিভাবে নিয়ন্ত্রিত হবে এবং সেগুলোর সার্ভিস মডেল কেমন হবে তার উপর ভিত্তি করে নেটওয়ার্ককে আরো 3 ভাগে ভাগ করা। 3টা ভাগ কি? 3টা ভাগ হলো এই 3টা ভাগ। মানে নেটওয়ার্কে বিদ্যমান যে ডিভাইসগুলো, যে যন্ত্রগুলো, যে নোডগুলো, এরা কিভাবে নিয়ন্ত্রণ এবং তাদের সার্ভিসটা কেমন হবে তার উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে ভাগ করা হয়েছে 3 ভাগে। কি 3টা ভাগ? পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ও হাইব্রিড নেটওয়ার্ক। কিসের উপরে ভিত্তি করে? সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামোর উপর ভিত্তি করে। অর্থাৎ সার্ভিস কেমন হবে এবং তার নিয়ন্ত্রণটা কে করবে এটার উপর ভিত্তি করে এটাকে 3 ভাগে ভাগ করেছে। 3টা ভাগটা যদি আমরা একটু দেখি। আচ্ছা, আমরা আবার একটু কানেক্টেড হয়ে যাই, আমাদের টাইম মনে। তো আমরা যেটা পড়তেছিলাম যে সার্ভিস কেমন হবে বা ডিভাইসগুলো কিভাবে নিয়ন্ত্রণ হবে এর উপরে ভিত্তি করে আমরা নেটওয়ার্ককে 3 ভাগে ভাগ করেছি। একটা হলো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর হাইব্রিড নেটওয়ার্ক। ঠিক আছে, হাইব্রিড নেটওয়ার্ক। প্রথম রাশি পিয়ার টু পিয়ার। নাম্বার 1 পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা যদি আমরা এটা একটু করি, সৃষ্টি বড় তথ্য আমরা জয়েন করছো সৃষ্টি পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা কি? বলো। বৈদ্যুতিক কম্পিউটারের মধ্যে রিসার্চ
নেটওয়ার্ক। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছি কিনা আমারটাকে দেখতে পাচ্ছ তোমরা? এই আমার কথা শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে স্ক্রিন? আমরা কি শুনতে পাচ্ছি? কথা শোনা যায়, স্ক্রিন তো দেখা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা স্ক্রিনটা আমি শেয়ার করছি। স্ক্রিন দেখা যাচ্ছে। এখন কি দেখা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে। তো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক যেটা আমরা বলছিলাম যে আমরা কাঠামো এবং নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে এটা তিন ভাগে ভাগ করি। প্রথমটা সৃষ্টি করে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি? পৃথক সার্ভার কম্পিউটার ব্যতীত যে নেটওয়ার্ক গঠন করা হয় তা হলো পিয়ার টু পিয়ার। পৃথক সার্ভার কম্পিউটার ব্যতীত দুই বা তার বেশি কম্পিউটারের মধ্যে রিসোর্স শেয়ার করার জন্য যে নেটওয়ার্ক গঠন করা হয়। মূল কথাটা হলো এখানে কোনো সার্ভার থাকে না। অর্থাৎ এটাকে কন্ট্রোল করার জন্য আমরা নরমালি অন্য নেটওয়ার্ক তৈরি করতে সার্ভার ব্যবহার করি। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হলো তোমার সরাসরি একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা। এখানে কোনো সার্ভার থাকবে না, পৃথক সার্ভার থাকবে। পৃথক সার্ভার কম্পিউটার ব্যতীত দুই বা ততোধিক মানে দুইটা কম্পিউটার কেউ কারো সার্ভার না। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলি আমরা পিয়ার টু পিয়ার। এটা কি বুঝতে পারছি আমরা পিয়ার টু পিয়ার কি? এখানে কোনো সার্ভার থাকবে না। আমরা যখন নেটওয়ার্ক তৈরি করি কোনো নেটওয়ার্কে আমরা একটা সেন্ট্রালি একটা ওয়ার্ক স্টেশন অথবা সার্ভার থাকে, মানে তথ্যগুলো এটাকে একই কন্ট্রোল করে অথবা তার মাধ্যমে যেতে হয় অথবা সেটা থেকে কন্ট্রোল করা যায় একটা সার্ভার কম্পিউটার। কিন্তু পিয়ার টু পিয়ার যেটা এটা কোনো সার্ভার থাকবে না। দুই বা তার বেশি কম্পিউটার সরাসরি একটার সাথে একটা আমরা যদি কানেক্ট করে তৈরি করি তখন এটাকে বলা হয় পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। নাম্বার 2 ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক পড়ো, এটা কি পড়বা? অনেকে শুধু দেখা যাচ্ছে সৃষ্টি পড়ো, এটা পড়ো সৃষ্টি। নেটওয়ার্কের সমস্যা আছে। ঋতু পড়ো তো, ঋতু তোমার নেটওয়ার্ক ভালো আছে। একাধিক ক্লায়েন্ট বা ওয়ার্ক স্টেশন ও একটি কেন্দ্রীয় সার্ভারের সমন্বয়ে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক তৈরি হয়। এখানে সার্ভার কম্পিউটারে কেন্দ্রীয়ভাবে ডেটা জমা রাখা হয় এবং এসব ডেটা নেটওয়ার্কে অবস্থিত ক্লায়েন্ট কম্পিউটার কর্তৃক রিসোর্স হিসেবে ব্যবহার বা শেয়ার করা হয়। একে সার্ভার বেসড নেটওয়ার্কও বলা হয়। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা আমরা সার্ভার বেস নেটওয়ার্ক বলি। তার মানে এখানে সার্ভার থাকে, অর্থাৎ যেখানে তোমার সব তথ্য একটা কেন্দ্রীয় একটা ডিভাইস, কেন্দ্রীয় একটা কম্পিউটার বলতে পারো, সেটাতে এখানে জমা থাকে। এখান থেকে আমরা ডাটাগুলো শেয়ার করি। তুমি যদি এটা ইয়ার কথা চিন্তা করো, ব্যাংকের যে ইয়াগুলো ব্যবহার করা হয়, দেখো এখন কিন্তু অনলাইন ব্যাংকিং সব, তাই না? তাহলে তাদের যে ব্যাংকের সব তথ্যগুলো নিশ্চয়ই কোথাও না কোথাও আছে, সেটা হলো একটা সার্ভারে আছে। যে কোনো ব্রাঞ্চ থেকে এখানে ঢুকিয়ে সে দেখতে পারে কত ব্যালেন্স আছে, ব্যালেন্স থাকলে টাকাগুলো তুমি একটা চেক দিয়ে যাও, তোমার টাকাগুলো দিয়ে দিচ্ছে। তোমার অ্যাকাউন্ট করা হয়তো ঢাকাতে, কিন্তু তুমি অফিস থেকে টাকা তুলতে পারো। তার মানে তারা এটা সার্ভার বেস, সার্ভারে সব তথ্যগুলো থাকে। এখান থেকে রিসোর্স গুলা যারা অনুমোদিত, তাদের যে নিজস্ব যে যারা আছে তারা এটার ভিতরে ঢুকে এই কাজগুলো করতে পারে। তো এটাকে বলি আমরা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক অথবা সার্ভার বেস নেটওয়ার্ক। একাধিক ক্লায়েন্ট বা ওয়ার্ক স্টেশন আর একটা কেন্দ্রীয় সার্ভার থাকে। ক্লায়েন্ট মানে এখানে বোঝাচ্ছে একটা মানে নোড অথবা কম্পিউটার, একাধিক কম্পিউটার বা ক্লায়েন্ট থাকতে পারে, আর একটা কেন্দ্রীয় সার্ভার থাকলে এটা দ্বারা যেই নেটওয়ার্কটা তৈরি হয় সেটাকে বলি আমরা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। আরেকটা নাম হলো সার্ভার বেস নেটওয়ার্ক। ঠিক আছে? এখানে আরেকটু বলা আছে, এটা পড়ো তো একটু, যে বুঝলেন ঋতু স্টোরেজ মিডিয়া হিসেবে।
আচ্ছা, এটা আমি একটু বলছি। স্টোরেজ মিডিয়া হিসাবে মিডিয়া হোস্ট এবং টার্মিনাল সংখ্যার উপর ভিত্তি করে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আবার দুই ভাগে ভাগ করা। একটা হলো সেন্ট্রালাইজড নেটওয়ার্ক আর একটা হলো ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। মানে কিসের উপর ভিত্তি করে? স্টোরেজ মিডিয়া মানে হোস্ট এবং টার্মিনাল। টার্মিনাল মানে ক্লায়েন্ট, ইউজার বা নোড। দেখো, স্টোরেজ মিডিয়া মানে হলো তার মানে মানে যেটা বলতে পারি আমরা হলো মানে যেখানে ডাটা রাখা হয় আর স্টোরেজ মিডিয়া। হোস্ট মানে যে কন্ট্রোল করে, যার বাড়ি, এটা হলো হোস্ট। আর টার্মিনাল মানে হলো ক্লায়েন্ট। এটার উপর ভিত্তি করে এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো সেন্ট্রালাইজড নেটওয়ার্ক আর একটা হলো ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। সেন্ট্রালাইজড নেটওয়ার্কটা কোনটা? সেন্ট্রালাইজড নেটওয়ার্ক হলো এ ধরনের নেটওয়ার্কের সাধারণত একটা প্রধান কম্পিউটার থাকে যাকে হোস্ট কম্পিউটার বলে, এবং কিছু টার্মিনাল থাকে। মানে একটা হোস্ট থাকে আর কিছু টার্মিনাল থাকে, এটা বলে সেন্ট্রালাইজ। অর্থাৎ মাঝখানে ওই যে আমরা যে স্টারিং এর কথা বলি, স্টার যে ইয়েটা, তোর মাঝখানে একটা থাকে, তার সাথে অন্যগুলো কানেক্টেড থাকে। এটা হলো সেন্ট্রালাইজড। এখানে একটা ডিভাইস থাকে, এখানে একটা থাকে, এটাকে বলা হয় সেন্ট্রালাইজ। মানে একটা এর সাথে অন্যগুলো কানেক্টেড থাকে। এটা হলো হোস্ট। এটা হলো হোস্ট, যেটা আমরা হাব বলছিলাম বা সুইচ বলছিলাম, এভাবে যখন আমরা করি। আর ডিস্ট্রিবিউটেড হলো এ ধরনের নেটওয়ার্ক পরস্পর সংযুক্ত কিছু ওয়ার্ক স্টেশন বা টার্মিনাল এবং বিভিন্ন শেয়ার ডিভাইস। এগুলো কি থাকে? এগুলো তাদের নিজেদের মধ্যে আবার আরেক কিছু নেটওয়ার্ক থাকতে পারে, আরেকটা থাকতে পারে এখানে, এটার সাথে এটা কানেক্টেড থাকতে পারে, এটা কানেক্টেড থাকতে পারে, এটার সাথে আবার কিছু থাকতে পারে, অথবা এরকম থাকতে পারে, এটার সাথে এরকম। এইগুলাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ নিজেদের প্রয়োজনে আবার এরকম থাকে। এ ধরনের নেটওয়ার্ক পরস্পর সংযুক্ত কিছু ওয়ার্ক স্টেশন বা টার্মিনাল থাকে এবং বিভিন্ন শেয়ার ডিভাইস এবং প্রয়োজনীয় ইনপুট আউটপুট যন্ত্রাংশ নিয়ে গঠিত। তাহলে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক দুই ধরনের, একটা হলো সেন্ট্রালাইজড আর একটা হলো ডিস্ট্রিবিউটেড। আর আরেকটা আছে হাইব্রিড। হাইব্রিডটা কি? হাইব্রিডটা হলো তোমার এই দুইটার মিশ্রণ, আর কিছু না। হাইব্রিড শব্দের অর্থ হলো মিক্স করা। এটি মূলত পিয়ার টু পিয়ার এবং ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত। পিয়ার টু পিয়ার মানে হলো যেখানে থাকে না, যেন সার্ভার থাকে না, আর ক্লায়েন্ট সার্ভার এখানে সার্ভার থাকে, হোস্ট থাকতে পারে অথবা ডিস্ট্রিবিউটর, যেটাই হোক না কেন। এক্ষেত্রে হোস্ট কম্পিউটার নিয়ন্ত্রণ এবং প্রসেসিং এর পাশাপাশি ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের বৈশিষ্ট্য, ডিস্ট্রিবিউটেড কম্পিউটার বৈশিষ্ট্য মানে স্টোরেজ মিডিয়া থাকে বিদ্যমান থাকায় কর্পোরেট ব্যবসায়িক প্রতিষ্ঠানে এর জনপ্রিয়তা রয়েছে। এই নেটওয়ার্কে ক্লায়েন্ট সার্ভারের প্রাধান্য বেশি থাকে। পিয়ার টু পিয়ার যদিও থাকে, কিন্তু ক্লায়েন্ট সার্ভারের প্রাধান্যটা বেশি থাকে। এটাকে বলে আমরা হাইব্রিড নেটওয়ার্ক। বিভিন্ন কর্পোরেট, বিভিন্ন বড় বড় যে প্রতিষ্ঠান আছে, তারা নিজেদের নেটওয়ার্কটা সাধারণত ওই যে হাইব্রিড নেটওয়ার্কটা করে থাকে। এখানে ক্লায়েন্ট সার্ভার থাকে, পিয়ার টু পিয়ার থাকে। তাহলে এই ছিল আমাদের নেটওয়ার্ক। আমরা ভৌগোলিক বিস্তৃতির উপরে ভিত্তি করে আমরা 4 ভাগে ভাগ করছি, আর আমরা আজকে এখানে শেষ করে দিব। ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে আমরা 5 ভাগে ভাগ করছি, আর কাঠামো এবং নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করছি। 3টা ভাগ কি কি? শাশ্বতী, 3টা ভাগ কি কি আমরা বললাম? নিয়ন্ত্রণ কাঠামোর উপর ভিত্তি করে, আমার কথা বোঝা যাচ্ছে না স্যার? বুঝছি না স্যার, আরেকবার একটু বলুন। নিয়ন্ত্রণ কাঠামোর উপর ভিত্তি করে নেটওয়ার্কে ভাগ করা হয়েছে কয় ভাগে? কি কি? 3 ভাগে। সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক এন্ড না, তুমি ওই যে সার্ভার নেটওয়ার্কের প্রকারভেদে চলে গেছো। 3 ভাগে। ঋতু বললো তো একটু। প্রথমটা হলো পিয়ার টু পিয়ার। ঋতু? পিয়ার টু পিয়ার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, আর আরেকটা হলো হাইব্রিড। পিয়ার টু পিয়ার হলো ক্লায়েন্ট সার্ভার বা সার্ভার বেস নেটওয়ার্ক, আর এটা হলো হাইব্রিড। সার্ভার বেস নেটওয়ার্কে 2 ভাগে ভাগ করা হয়েছে, যেটা শাশ্বতী বলতেছিল। দুইটা কি কি ভাগ? এটা হলো সেন্ট্রালাইজ আর এটা হলো ডিস্ট্রিবিউটেড। এটা কিসের প্রকার? এটা হলো সার্ভার বেস নেটওয়ার্ক, যেটা সেটার 2টা প্রকার আছে। একটাকে বলি আমরা সেন্ট্রালাইজড আর একটা হলো ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাক নাকি? আমরা আগামী দিন বাকি অংশটা আমাদের টপোলজি আছে, আর একটা কি যেন আছে, ও নেটওয়ার্ক আরেকটা আছে, প্রাইভেট নেটওয়ার্ক আছে, আবার মালিকানার ভিত্তিতে আবার নেটওয়ার্কে 2 ভাগে ভাগ করা হয়েছে। মানে মালিক কে থাকবে, এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো পাবলিক আর একটা হলো প্রাইভেট। সেটাও আমরা একটু দেখবো না, আজকে থাকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। কমে গেছে। আসসালামু আলাইকুম।